তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈদের পর আমরা আবার অনলাইন ক্লাস এমসি কলেজ শুরু করলাম। সবাইকে ঈদ মোবারক। সবাই নিরাপদ আছো আশা রাখি। তো আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে আমরা ছিলাম, যেটা ছিল বিপরীত ত্রিকোণমিতিক অন্বয় এবং ত্রিকোণমিতিক সমীকরণ। তো বিপরীত ত্রিকোণমিতিক অন্বয়টা আমরা শেষ করেছি। আজকে একটা ক্লাসে যদি শেষ করা যায় তাহলে ভালো, শেষ করা না গেলে আমরা দুইটা ক্লাসে ত্রিকোণমিতিক সমীকরণটা শেষ করব। তো আমরা ক্লাস স্টার্ট করি। তো ত্রিকোণমিতিক সমীকরণের সাথে সাধারণ সমীকরণের একটা বিরাট পার্থক্য আছে। পার্থক্যটা আমরা একটু বুঝি। বীজগাণিতিক সমীকরণ, আমরা ধরো এখানে একটা এক্সাম্পল লিখলাম যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। আবার লিখলাম মনে করো x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এই দুইটা সমীকরণের মধ্যে দেখা যায় প্রথম সমীকরণটার ঘাত হইল 2 আর দ্বিতীয় সমীকরণটার ঘাত হইল 1। তো এটা ইন্ডিকেট করে এই সমীকরণ থেকে আমরা দুইটা মূল পাবো। এই দুইটা মূল বিভিন্ন ক্যারেক্টারের হতে পারে, অর্থাৎ বাস্তব বা জটিল, সমান, অসমান, মূলদ, অমূলদ। বোর্ডের লেখাটা তো আমি তো এতদিন যেভাবে নিছিলাম এভাবেই নিছি। গ্যাপ পড়ে গেছে মনে হয়, একটু লাইটের কারণে হইতে পারে। আমি আরেকটা লাইট জ্বালাই দিচ্ছি, দেখো আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো প্রথম সমীকরণটার ঘাত যেহেতু 2, এখান থেকে আমরা দুইটা মূল পাবো। আর দ্বিতীয় সমীকরণটার ঘাত যেহেতু 1, এখান থেকে আমরা একটা মূল পাবো। আচ্ছা, আবার ধরো আমরা একটা ত্রিকোণমিতিক সমীকরণ নেই, যেমন sin θ ইকুয়াল টু বললাম 0। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর ঘাতটাও কিন্তু 1। তো ঘাতটা 1 কার? সাইন অনুপাতের ঘাতটা হচ্ছে 1। সাইন অনুপাতের একটা মান এখানে 0, কিন্তু আমরা এখান থেকে থিটা এর মান জানতে চাইব। এই থিটা এর মান আমরা জানি বিভিন্ন কোণ হইলে পরেও সাইন থিটা এর মান 0 হওয়া সম্ভব। যেমন আমরা অভিজ্ঞতা থেকে বলতে পারি, থিটা যদি 0 রেডিয়ান বা 0 ডিগ্রি হয় তাতে সাইন থিটা 0 আসবে। আবার থিটা যদি আমি বলি 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, তাতেও 0 আসবে। আবার যদি প্লাস মাইনাস বলি তাতেও 0 আসবে। যদি 360 ডিগ্রি প্লাস মাইনাস বলি তাতেও 0 আসবে। তাই এভাবে দেখা যায় যদিও সাইন অনুপাতের ঘাত 1, এখান থেকে থিটা এর মান কিন্তু একটা আসতেছে না, অসংখ্য মান আসবে। তাহলে এটাই হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণের সাথে বীজগাণিতিক সমীকরণের পার্থক্য। অর্থাৎ বীজগাণিতিক সমীকরণের ঘাত যত, তার মূলের সংখ্যা ততটাই পাওয়া যাবে, এর বেশি পাওয়া যাবে না। আবার ত্রিকোণমিতিক সমীকরণে দেখা যায় ঘাত যদিও এখানে 1, থিটার আমরা অসংখ্য মান পাচ্ছি। আবার এমনও হতে পারে ধরো সাইন স্কয়ার থিটা সমান 1। তো এখানে সাইন অনুপাতের ঘাত যদিও 2, আমরা বিশ্লেষণ করলে দেখতে পাবো থিটার অসংখ্য মান আসবে। যেমন সাইন 90 ডিগ্রি যদি আমি নেই, সাইন 90 ডিগ্রি এর বর্গ 1 আসবে। সাইন মাইনাস 90 ডিগ্রি নিলে তারও বর্গ 1 আসবে। তার মানে থিটার এখানে শুধুমাত্র দুইটা মান না, আরো অসংখ্য মান পাওয়া যাবে, যার মান এখানে বসাইলে পরে সাইন স্কয়ার থিটাটা 1 এই সমীকরণকে স্যাটিসফাই করবে। তো এই পার্থক্যটা আমরা সবাই একটু মোটা দাগে বুঝি কিনা আগে তোমরা বলো। যে সাইন থিটা, কস থিটা এই ধরনের ত্রিকোণমিতিক টার্ম সংক্রান্ত সমীকরণ থেকে ঘাতের উপরে কিন্তু আমরা থিটা এর মান পাবো না, ঘাতের উপরে আমি সাইন এর মান পাবো। অর্থাৎ আমরা এখান থেকে সাইন থিটা সমান বলতে পারবো হবে একটা 1, আর সাইন থিটা সমান হবে একটা -1। সাইন থিটা এর মান দুইটা পাবো, এটা ঠিক আছে। যেহেতু সাইন স্কয়ার থিটা, সাইন থিটা এর দুইটা মান আসবে, কিন্তু আমি বের করতে চাইবো থিটা এর মান। থিটা এর অসংখ্য মানের জন্য সাইন থিটা 1 হবে, থিটা এর অসংখ্য মানের জন্য সাইন থিটা -1 হবে। তাহলে এই বিষয়টা আমরা সবাই বুঝলাম কিনা যে ঘাতের উপর থিটা এর মান নির্ভরশীল না। এটুকু পরিষ্কার কিনা সবার কাছে? তোমরা একটু বলো।
আর আমি যদি বীজগাণিতিক সমীকরণে যাই, এখানে এক্স এর মান 2টার বেশি পাওয়া যাবে না, এখানে 1টার বেশি পাওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু এখানে থিটার মান আমি কি পাবো? অসংখ্য মান পাবো। ক্লিয়ার তো বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা এখানে আসি। দেখো, আজকের বিষয়বস্তু হচ্ছে, অধ্যায় হচ্ছে 7ম, বিষয়বস্তু ত্রিকোণমিতিক সমীকরণ। শিক্ষণফলটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান এবং নির্দিষ্ট ব্যবধিতে বিশেষ সমাধান বের করতে হবে। এই দুইটা টপিক আমাদের, সাধারণ সমাধান এবং বিশেষ সমাধান নির্দিষ্ট ব্যবধির মধ্যে। তো এই ত্রিকোণমিতিক সমীকরণের বিভিন্ন ফর্মুলাতে যাওয়ার আগে আরো কিছু টুকটাক বিষয় আমরা জেনে নিব। যেমন ধরো আমি বীজগাণিতিক সমীকরণে বলতেছিলাম x - 1 = 0। একটু পার্টিসিপেট করবা তোমরা। এখানে x এর কয়টা মান পাবো আমরা? আমি আনমিউট করলাম সবাইকে। x এর কয়টা মান পাবো এখান থেকে? হ্যাঁ, একটা কি কারণে? একটা যে পাবো আমরা ঘাত 1, তার মানে আমরা এখান থেকে দেখতে পাই দ্যাট ইজ x = 1। আচ্ছা, এখানে আমরা এখন একটা সিম্পল एग्जांपल নিয়ে কাজটা করলাম। হয়তো আরেকটু হায়ার অর্ডারের एग्जांपले যখন আমরা কাজ করব, তখন বিভিন্ন বীজগাণিতিক ট্রান্সফরমেশনে আমাদের হয়তো যেতে হতে পারে, বিভিন্ন প্রক্রিয়া আমরা এখানে হয়তো প্রয়োগ করতে হতে পারে। আমি মনে করলাম এটাতে কোনো একটা প্রক্রিয়া এরকম আসলো x = 1, বা এখন এমন হইলো যে আমি একটা x² তার সাথে যোগ করলাম বা বিয়োগ করলাম, তো আমি বললাম x² - x। তাহলে আমি বাম পাশে করলাম কি, একটা x² অতিরিক্ত দিলাম এবং x টাকে মাইনাস করে ফেললাম। তাহলে আমি যদি এইভাবে লিখি x² - 1, বিষয়টা সঠিক আছে কিনা দেখো তো। আমি আগের লাইনকে করলাম কি, প্রথমে মাইনাস দিয়ে গুণ করলাম, হইলো -x = -1, তারপর উভয় পক্ষে আমি x² যোগ করলাম। যোগ করার পর এখন যদি আমরা আগাই, দেখো এখানে x কমন যাবে, x - 1 = ডান পাশে লেখা যাবে x + 1 * x - 1। তাহলে x + 1 * x - 1 লিখবার পরে এখন দেখো এখান থেকে আমরা দুই দিক থেকে কিন্তু আমরা চাইলে করতে পারি কি, x - 1টা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে দিলাম, তাহলে x = আসলে x + 1। আমার এই লাইনটা লেখাটা সঠিক আছে কিনা দেখো তো। আমরা যে একটা বীজগাণিতিক ট্রান্সফরমেশনে গেলাম, এই ট্রান্সফরমেশন অনুযায়ী কোনো ভুল আছে? প্রথমে -1 দিয়ে উভয় পক্ষকে গুণ দিলাম, তারপর উভয় পক্ষে x² যোগ করলাম, বাম দিকে x কমন নিলাম, ডান দিকে ফর্মুলা প্রয়োগ করলাম, তারপর আমি x - 1 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলাম। তার ফলে আমার হাতে যা আসলো x = x + 1। তাহলে আমি যদি এখন এইভাবে যাই যে x - x = 1, দ্যাট ইজ 0 = 1। তাহলে দেখো আমরা ফাইনালি যে জায়গাতে আসলাম, এটা কিন্তু একটা ইনভ্যালিড জিনিস আসলো। ইনভ্যালিড জিনিস আসলো যে 0 = 1, এটা সম্ভব না। এটা যদি হয় তাহলে অনেক বিপর্যয় ঘটবে। যেমন ধরো আমি তোমাকে 1000 টাকা ধার দিলাম, তুমি বলবা যে x = যেহেতু 0, তো আপনি আমাকে 0 টাকা ধার দিয়েছেন, কাজে আপনাকে আমি পরিশোধ করব না। বা আমি উভয় পক্ষকে কোনো নাম্বার দিয়ে গুণ দিলাম, বাম পক্ষ ঠিক থাকবে, ডান পক্ষ তত গুণ বেড়ে যাবে, তাহলে একটা এলোমেলো অবস্থা তৈরি হবে। এখন তোমরা একটু বলো যে আমার এখানে অ্যাক্টিভিটিসে কোনো ভুল আছে কিনা। আমরা মূল সমীকরণে যাব, তার আগে এগুলো একটু ঠিক করে নিই। এখানে কোনো প্রক্রিয়া, আমি চলকটা কাটলাম, চলক কাটাটা ভুল না, চলকই কাটা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে এই যে আমরা x - 1 কেটে দিলাম, এই কাটার কাজটা কিন্তু আমি করতে পারি না, এই রাইট কিন্তু আমার নাই। যদিও আমরা সমীকরণ নিয়ে কাজ করবার বেলায় এই বিষয়গুলি করে থাকি। তাইলে একটা বিষয় হলো গুরুত্বপূর্ণ যে সমীকরণ থেকে আমি আমার ইচ্ছা মতো চলক এখান থেকে সরাই ফেলতে পারবো না, আবার চাইলে অতিরিক্ত চলক আমি দিতেও পারবো না। যে সমস্যাটি হবে, আমি যদি সরাই ফেলি তাহলে আমার মূল কমে যাবে, আর যদি অতিরিক্ত দেই তাহলে মূল বেড়ে যাবে।
যেমন আরেকটা বিষয় দেখো, এখান থেকে যদি আমি বলতাম আমি উভয় পক্ষকে x দিয়ে গুণ দিব, x সমান 1 থেকে আমি x দিয়ে গুণ দিলাম, তারপর বাম দিকে নিয়ে আসলাম x কে, x কমন নিলাম, x - 1 = 0, তাহলে আমরা এখান থেকে x এর দুইটা মান পাবো, একটা 0 আর একটা 1। তাহলে সমীকরণটার ঘাত ছিল 1, কিন্তু আমি একটা চলক দিয়ে গুণ দেওয়ার ফলে মূল আসতেছে 2টা, তাহলে এক ঘাতের উত্তর থাকবার কথা একটা, কিন্তু এখান থেকে উত্তর চলে আসলো 2টা। এখানে মূলের সংখ্যা বেড়ে গেল কেন? আমি চলকের পাওয়ার যেহেতু বাড়াই দিলাম, মূল বাড়লো। আর ওইখানে করলাম কি, এই লাইনের পরে যা করলাম, এখানে ঘাত ছিল 2, x এর দুইটা মান পাওয়ার কথা, আমি x - 1টা এখানে ক্যান্সেল করে ফেলেতে x এর মান আসবে কিন্তু একটা। এখানে ইনভ্যালিড বিষয় আসছে, কিন্তু কোনো জায়গায় দেখবো আমরা একটা মান কমে একটা মান আসে, যেমন x² = 1 বা x² = x। আমি যদি এখন এখানে x দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে x = হবে 1, তাহলে তার ঘাত ছিল 2, দুইটা মূল পাওয়ার কথা, আমি মূল পাইলাম একটা, তাহলে ঘাত কমানোর ফলে মূল কমে গেল, এখানে ঘাত বাড়ানোর ফলে মূল বেড়ে গেল। তাহলে এই কাজগুলি ইচ্ছা মতো আমরা চাইলেই করতে পারবো না, এখানে একটা সেন্সিটিভিটি আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থাৎ মোট কথা দাঁড়ালো যে সমীকরণের ঘাত বাড়ানো যাবে না, যদি বাড়াই তাতে অতিরিক্ত মূল আসবে, অতিরিক্ত মূল আসলে আমরা শুদ্ধি পরীক্ষার মাধ্যমে অতিরিক্ত মূলগুলি বাদ দিতে পারবো। যেমন এখানে যদি আমি এখন শুদ্ধি পরীক্ষায় যাই, আমি 0 দিয়ে সমীকরণকে চেক করে দেখলাম 0 = 1 হয়, মানে সমীকরণকে মানে না, কাজে এই মূলটা আমরা ফাইনালি বাদ দিয়ে দিব। এটা দিয়ে চেক করে দেখলাম সে সমীকরণকে মানে, ফাইনালি এটা মূল হিসাবে টিকবে। তাহলে মূলের ঘাত যদি আমরা, সমীকরণের ঘাত যদি বাড়াই, এইভাবে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে আমরা অতিরিক্ত মূল বাদ দিব, যেগুলি সমীকরণকে সিদ্ধ করবে না, এদেরকে বলা হয় এক্সট্রা রুট বা অতিরিক্ত মূল। কিন্তু যদি ঘাত আমরা কমাইয়ে ফেলি, তাহলে এই যে মূল আমার লস্ট হইল, এই মূলটা আর ফেরত পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তাহলে ঘাত বাড়াইলেও আমরা একটা প্রসেসে অতিরিক্ত মূল বাদ দিতে পারবো, সেই সুযোগ আছে, কিন্তু কমাইলে এই মূলটা ফেরত পাওয়া আমাদের পক্ষে আর সম্ভব না। তার মানে এটা বেশি বিপজ্জনক, ঘাত কমানোটা বেশি বিপজ্জনক, যার ফলে এখানে অ্যানাবলিটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে জিস্ট কত হলো, সমীকরণের ঘাত বাড়ানো যাবে না, যদি বাড়াই আমরা খেয়াল রাখবো অতিরিক্ত মূল আসবে, শুদ্ধি পরীক্ষার মাধ্যমে বাদ দিব। আর কমানো তো যাবেই না, কমাইলে আমরা মূল হারাই ফেলব। ঠিক আছে, বুঝলাম এইটুকু আমরা। এটা মুছি আমি। তাহলে আমরা এখন ত্রিকোণমিতিক সমীকরণে চলে যাই। ত্রিকোণমিতিক সমীকরণের মধ্যে প্রথমে আমরা যে মডেলটা নিয়ে আলাপ করব, sin θ = 0 হলে θ = কি। এই θ = কি এর দুই ধরনের উত্তর আসবে, একটা হলো স্পেসিফিক আর আরেকটা হলো তোমার জেনারেল। অর্থাৎ আমি θ এর মান এখানে বলতে পারি 0 ডিগ্রি, এটা স্পেসিফিক। θ এর মান বলতে পারি 0 ডিগ্রির পাশাপাশি 180 ডিগ্রি প্লাস, আবার 180 ডিগ্রি মাইনাস, এটাও কিন্তু স্পেসিফিক। অর্থাৎ 0 থেকে 180 ডিগ্রির ভিতরে এই সমীকরণের θ এর মান হচ্ছে 0 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি প্লাস মাইনাস 180 ডিগ্রি, এগুলি সবই হচ্ছে স্পেসিফিক সমাধান। আবার যদি সবগুলাকে নিয়ে আমি একটা এক্সপ্রেশন তৈরি করতে পারি, যে এক্সপ্রেশন থেকে 0 ডিগ্রি 180 ডিগ্রি প্লাস মাইনাস বা আরো যা যা হয় সবগুলি যদি পাওয়া সম্ভব হয়, তখন ওই সমাধানটাকে বলা হচ্ছে সাধারণ সমাধান। অর্থাৎ এখানে সমাধান দুই প্রকারের, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে তোমার বিশেষ। সাধারণ আর একটা হচ্ছে বিশেষ। তো সাধারণটা হচ্ছে আসলে আমরা যে যে মান আসতে পারে ওইগুলিকে নিয়ে যদি একটা রাশিমালা ফর্ম করতে পারি, ওই রাশিমালায় বিভিন্ন মান বসিয়ে আমরা এখান থেকে স্পেসিফিক সমাধান পাবো। যেমন আমি এখান থেকে বিষয়টাকে একটু প্রসিড করি। sin θ = 0, সুতরাং আমরা বলতে পারি sin θ = 0 রেডিয়ান হতে পারে, প্লাস পাই হতে পারে, মাইনাস পাই হতে পারে, প্লাস মাইনাস 2 পাই হতে পারে, প্লাস মাইনাস 3 পাই হতে পারে। অর্থাৎ তুমি যদি এখন চেক করো
এই প্রত্যেকটা পয়েন্টে সাইন অনুপাতের মান 0 আসবে। তার মানে এই প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে এই সমীকরণের সমাধান। যদিও এখানে সাইন অনুপাতের ঘাত 1, থিটার মান কিন্তু একটা না অসংখ্য আসলো। যে মানগুলি এখানে আসলো এই মানগুলিকে এখন আমরা একটু অভিজ্ঞতা দিয়ে একটা রাশিমালায় প্রকাশ করতে পারি কি। যেমন আমি যদি বলি যে এখানে আমি লিখবো n পাই, আর n এর পরিচয়টা দিব সে পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখানে যা যা আসলো প্রত্যেকটা ভ্যালুকে আমরা এই প্রতীকে কিন্তু ডাকতে পারি, যে প্রতীকে nটা বোঝায় পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0, 1, -1, 2, -2। এগুলি যদি আমরা এই রাশিমালায় বসাতে থাকি দেখা যাবে যে এই কোণগুলি ফেরত পাওয়া যায়। আমি যখন n এর মান 0 বসাবো তখন এটা আসবে, যখন +1 বসাবো +π আসবে, যখন -1 বসাবো তখন -π আসবে, এই দুইটা আসবে। যখন 2 ± বসাবো এই দুইটা আসবে, 3 ± বসাবো এই দুইটা আসবে। তার মানে অসংখ্য মানগুলিকে আমি একটা সিম্বলে এখানে প্রকাশ করতে পারি। এই যে সিম্বলে প্রকাশ করার বিষয়, এই বিষয়টাই হচ্ছে সাধারণ সমাধান। এখন তোমাকে বলা হলো যে না 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির ভিতরে তার সমাধান কি। দেন আমরা এখানে n এর বিভিন্ন ভ্যালু পুট করতে যাব। যেমন আমি বললাম এটা হচ্ছে সাধারণ সমাধান। সাধারণ সমাধান আমি n সমান বসাইলাম 0। আমার বাইন্ডিংস হইল 0 থেকে থিটার ভ্যালু 2π পর্যন্ত কি কি আসে এটা আমরা চেক করতে চাই। মানে এটা হচ্ছে বিশেষ সমাধান। তাহলে আমি যে অ্যাক্টিভিটিসে যাব n এর ভ্যালু প্রথমে 0 বসাইলাম, যেহেতু তার পরিচয় হচ্ছে পূর্ণ সংখ্যা। তখন এখান থেকে আমরা এটা আসলে থিটা সমান n পাই। তাহলে আমি যখন n এর ভ্যালু 0 বসাইলাম থিটা সমান আসবে 0, এটা একটা উত্তর। n এর ভ্যালু 1 বসাইলাম থিটা সমান আসবে π। n এর ভ্যালু -1 বসাইলাম থিটা সমান আসবে -π। তাহলে এখন দেখো আমরা 0, π, -π তিনটা মানকে চেক করি এর ভিতরে আছে কিনা। 0 আছে, পাইটাও আছে, তাহলে আরো বসাইতে হবে। তাহলে n সমান বসাইলাম 2, তাতে থিটা আসবে 2π। আচ্ছা এখন n সমান -2 আমি আর বসাতে যাব না, কারণ এখানে যে ব্যবধির ভিতরে মানগুলি বের করতে বলা হয়েছে ব্যবধির বাইরে তার অবস্থান। -πটা হচ্ছে এই ব্যবধির বাইরে অবস্থান। যেহেতু -1 বসাইয়া আমি ব্যবধির বাইরে চলে গেছি, -2 বসাইলে আরো বাইরে চলে যাব। তাহলে এখানে একটা তুমি ইন্ডিকেশন পাবে যে কখন তোমাকে আর প্রসিড করতে হবে না। তাহলে মাইনাসের দিকে আমি বুঝলাম যে -1 এর পরে আর কোনো কিছু বসানোর দরকার নাই। 2 বসাইলাম 2π ভিতরে আসে, যখন 3 বসাইলাম তখন আসলো 3π। আমি দেখলাম যে 3π মানটা এই ব্যবধির বাইরে চলে গেছে। তাহলে আমাকে ইন্ডিকেট করতেছে যে n এর আর কোনো ভ্যালু এখানে বসানোর দরকার নাই। তাহলে আমি যদি 0 থেকে 2π ব্যবধির ভিতরে বিশেষ সমাধান চাই, তাহলে বিশেষ সমাধান আসবে 0, π, তারপরে 2π, এই বিষয়গুলি আসবে বিশেষ সমাধান। -πটা আসবে না, কারণ -π এই ব্যবধির ভিতরে নাই। তাহলে এই দুইটা বিষয় আমরা সবাই বুঝলাম কিনা, সাধারণ সমাধান কোনটা আর বিশেষ সমাধান কোনটা। আনমিউট করো সবাই, আনমিউট করে কোনো প্রশ্ন থাকলে করো। কোনটা সাধারণ কোনটা বিশেষ আমরা বুঝলাম কিনা। তোমরা শুনতে পাও? সাধারণ সমাধান বিশেষ সমাধান দুইটা বিষয় আমরা পরিষ্কার হলাম কিনা। সাধারণ কোনটা, যে যা যা মান আসে সবাইকে নিয়ে যদি একটি রাশিমালা বানানো সম্ভব হয়, ওই রাশিমালাটা হচ্ছে সাধারণ সমাধান। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণ সমাধান লেখবার পাশে তুমি যে সিম্বলটা এখানে দিছো, পাই তো বুঝি আমরা 180 ডিগ্রি বা পাই রেডিয়ান, n হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ n এর পরিচয়টা তুমি এখানে পাশে দিয়ে দিবা। পাশে যদি না দেও তাহলে একটা ভুল হয়ে যাবে। কেউ হয়তো এটাকে ন্যাচারাল নাম্বার যদি ট্রিট করে তাহলে তার সলিউশন কিন্তু কমে যাবে। তো সাধারণ সমাধানের পাশে আমরা n এর পরিচয়টা উল্লেখ করব। তারপর যদি কোনো বিশেষ ব্যবধির ভিতরে মান জানতে চাই আমরা এইভাবে চেক করব। চেক করার বিষয়টা পরিষ্কার হয়েছে কিনা, যে কতক্ষণ তুমি চেক করবা। যখন দেখবা পজিটিভের দিকে তোমার এই রেঞ্জের বাইরে চলে গেছে আর পজিটিভ নাম্বার বসানোর দরকার নাই, নেগেটিভের দিকে রেঞ্জের বাইরে চলে গেছে আর নেগেটিভ নাম্বার বসানোর দরকার নাই।
ঠিক আছে তো? তাইলে আমরা একটা সূত্র শিখলাম, সূত্রটা আমি এখন একটু ডান পাশে লিখি, যে sin θ সমান 0 হলে sin θ সমান 0 হলে θ সমান n পাই n belongs to z, n পূর্ণ সংখ্যা, বা তোমরা এটা ভাষাগত দিক থেকেও লিখতে পারো n হচ্ছে পূর্ণ সংখ্যা, বা n হচ্ছে শূন্য বা যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে আমরা একটা সূত্র দেখলাম sin θ সমান 0 হলে কি হয়। তো সিমিলার লজিকে cos θ সমান 0 এবং tan θ সমান 0 থেকে আমরা সাধারণ সমাধান পাবো। যদি আমরা cos θ সমান 0 এর উপরে কাজ করি তাহলে আমরা জানি অতএব θ সমান cos 0 হয় কখন, যখন থিটাটা হবে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক। এটা প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে। যেমন আমরা জানি sin 90 ডিগ্রি 0, আবার sin 270 ডিগ্রি 0, sin -90 ডিগ্রি 0, সরি cos -270 ডিগ্রিও 0। তাহলে দেখো আমরা থিটা সমান পাবো প্লাস মাইনাস π/2, প্লাস মাইনাস 3π/2, প্লাস মাইনাস 5π/2, এইগুলি আসবে থিটার মান। তাহলে আমরা এদেরকে নিয়ে একটা সাধারণ রাশিমালা বানাইতে পারি। সুতরাং সাধারণ সমাধানটা আমি লিখতে পারি, সাধারণ সমাধান হবে থিটা সমান, যেহেতু এই সবাই হচ্ছে বিজোড় 90 ডিগ্রি, তো বিজোড় সংখ্যার প্রতীক হলো টুয়াইস n -1 অথবা টুয়াইস n +1। তাহলে আমরা টুয়াইস n +1 টাকে প্রেফার করলাম। কেউ যদি টুয়াইস n -1 লিখে তারটা ভুল হবে না। আমি যদি টুয়াইস n -1 লিখি তাহলে n এর মান আমি যখন 1 বসাবো তাতে আসবে 1, আর যখন 0 বসাবো তখন আসবে 1। তাহলে আমি টুয়াইস n -1 নিলে আমি যদি 1 পেতে চাই, অর্থাৎ 90 ডিগ্রি পেতে চাই, তাহলে n এর ভ্যালু বসাইতে হবে 1। আর যদি টুয়াইস n +1 ফরম্যাট ইউজ করি 90 ডিগ্রি পাইতে গেলে আমি n এর মান বসাবো 0। সবাই পাবে, এবং 0 1 সবারই অবস্থান কিন্তু জেদের মধ্যে আছে, কাজে একভাবে লিখলেই হবে। তো যেহেতু এটার প্রচলন বইতে, এই জন্য এটা আমি লিখলাম টুয়াইস n +1 * π/2। তাহলে আরেকটা সূত্র বললাম আমরা যে cos θ সমান 0 হলে থিটা সমান হবে টুয়াইস n +1 * π/2। আমি একটার মধ্যে এই এক্সপ্রেশনটা লিখলাম n belongs to z। তোমাদের কিন্তু পরীক্ষায় যদি একাধিক অঙ্ক থাকে প্রত্যেকটাতেই কিন্তু n belongs to z কথাটা লিখতে হবে। এটা কিন্তু তার একটা ভাইটাল একটা প্রপার্টি, সেটা লিখে দিতে হবে। তাহলে cos θ সমান 0 থেকে এই সমাধান পাইলাম। তো এইভাবে আমরা tan θ সমান 0 এর উপরে যদি কাজ করি তাহলে দেখা যাবে tan θ সমান যেহেতু sin θ / cos θ, এই জন্য sin θ এর যে সলিউশনটা পাওয়া যায় tan θ এর জন্য সেম সলিউশনই পাওয়া যাবে। এটার এক্সপ্রেশনে আমি আর গেলাম না। যে tan θ সমান 0 হলে tan θ সমান 0 হলে θ সমান হবে n π, অর্থাৎ sin θ সমান 0 এর যে সাধারণ সমাধান এবং tan θ এর যে সাধারণ সমাধান, দুইটা সাধারণ সমাধান একই রকম। তাহলে এই তিনটা কি আমরা বুঝছি? এই তিনটা বুঝছি কিনা আমরা সবাই? আচ্ছা, বুঝে থাকলে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো একটা ত্রিকোণমিতিক সমীকরণ আমাদের সামনে যখন আসবে, হয়তো এত সিম্পল আকৃতির আসবে না, আর একটু এক্সপ্রেশনটা বড় থাকবে। তো বড় থাকলে পরে আমরা যে ত্রিকোণমিতিক রূপান্তরের মাধ্যমে আগাবো, এই রূপান্তরের মাধ্যমে আগানোর বিষয়টা ব্যক্তি বিশেষে কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন ধরো তোমাকে দেয়া থাকলো যে sin স্কয়ার θ সমান হাফ। তাহলে তুমি যদি এটার সলিউশন খুঁজতে যাও তাহলে তুমি হয়তো প্রথমে sin θ এর মান বের করে নিবা, sin θ এর মান বের করে নিয়ে তখন এখান থেকে θ পাইবা। বা sin স্কয়ার θ সমান যদি 0 হয় দেখো, তাহলে তুমি বলবা অতএব sin θ সমান 0। তাহলে সুতরাং θ সমান আসবে n π। আচ্ছা, কেউ এরকম করতে পারে যে sin স্কয়ার θ সমান 0 থেকে সে এই ট্রান্সফরমেশনে যাবে 1 - cos স্কয়ার θ সমান 0। তাহলে সুতরাং cos স্কয়ার θ সমান আসবে 1, that is cos θ সমান আসবে একটা +1, আবার cos θ সমান আসবে একটা -1। তাহলে দেখো যে এই প্রসিডিউরে আসলো তার সাধারণ সমাধান আসবে n π।
আর যে ওই ট্রান্সফরমেশনে গেল, ট্রান্সফরমেশনে যাওয়ার ফলে তার সামনে কিন্তু দুইটা সমীকরণ চলে আসলো, cos θ সমান 1 একটা, cos θ সমান -1 একটা। এইগুলি সমাধান আমরা সামনে দেখব। আমি যেটা বলতে চাচ্ছি তা হলো এইখান থেকে তুমি থিটা এর যে সাধারণ সমাধান পাইবা বা এখান থেকে যে সাধারণ সমাধান পাইবা, ওই দুইটা সাধারণ সমাধান কিন্তু তার থেকে দেখতে ভিন্ন রকম। তো দেখতে ভিন্ন রকম হইলেও দুইটা উত্তরই কিন্তু সঠিক আছে। আমি একটা একটু দেখাই। এখানে cos θ সমান 1, এখানে 1 কে আমরা লিখতে পারবো cos 2n পাই। 2n পাই যদি লিখি, 2n পাই দেখো এখানে হিসাব করো, 2n পাই n এর জায়গায় যখন 0 বসাবো আসবে cos 0 যার মান 1। n এর মান যখন আমি 1 বসাবো তাতে আসবে 360 ডিগ্রি, cos 360 ডিগ্রির মানও কিন্তু 1। n এর মান যখন -1 বসাবো -360 ডিগ্রি, তারও মান কিন্তু 1। তাহলে এখান থেকে আমি একটা সাধারণ সমাধান পাবো, θ সমান 2n পাই। একটু খেয়াল করো, আমার এই প্রসেসে সমাধান আসলো n পাই আর এই প্রসেসে সমাধান আসলো 2n পাই। তাহলে দুইটা সাধারণ সমাধানের রাশিমালা দেখতে দুই রকম। তার মানে এই না যে অঙ্কটা ভুল হয়ে গেল, দুইজনেরটাই সঠিক হতে পারে যদি তার অ্যাক্টিভিটিসটা সঠিক হয়। সমীকরণ সমাধানে একটা অলিখিত নিয়ম হলো সমাধান করবার পরে যা উত্তর পাওয়া যায় তা দিয়ে শুদ্ধি পরীক্ষা করার। তা আমরা অনেক সময় কনফিডেন্ট থাকি, এই জন্য শুদ্ধি পরীক্ষায় আর যাই না। কিন্তু তুমি যখন অপরিচিত জায়গায় কাজ করবা তাহলে অবশ্যই তুমি শুদ্ধি পরীক্ষায় যাইবা। শুদ্ধি পরীক্ষায় না গেলে কিন্তু তোমার হয়তো তুমি অতিরিক্ত মূল লিখে ফেলবা অথবা হয়তো কোনো মূল তুমি লিখবা না। তো আমি যদি এই 2n পাই দিয়ে তাকে চেক করতে যাই, দেখো তাহলে 2n পাই হচ্ছে কি 2 পাই এর n গুণিতক, অর্থাৎ 360 ডিগ্রির n গুণিতক। তো 360 ডিগ্রির যে কোনো গুণিতক তুমি নিয়ে যদি এখানে যাও দেখবা যে তার মানটা 0 আসে। এখানে যদি যাও দেখবা যে 1 আসে, তাহলে 1 স্কয়ার আর এখানে 1, ফলাফল 0 আসবে। ঠিক একইভাবে ওইখান থেকে যা পাওয়া যাবে তা দিয়েও শুদ্ধি পরীক্ষা করা উচিত। এটা ম্যাটার নাই এখানে। এখানে ম্যাটারটা হলো যে একটা ব্যবস্থায় আমি পাইলাম n পাই আর আরেকটা ব্যবস্থায় পাইলাম 2n পাই। এখন যদি দুইজন উত্তর একজনের সাথে আরেকজন মিলাইতে যায় তাহলে দুইজনের উত্তর মিলবে না। তো এটার ইন্ডিকেশন হইল যে একটা ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করতে গিয়ে সাধারণ সমাধান এক একজনের এক এক রকম আসতে পারে। কেন আসতে পারে? যে ত্রিকোণমিতিক্যাল ট্রান্সফরমেশনে এক একজন এক একটা অনুপাতে সুইচ করে। সুইচ করলে তার সাধারণ সমাধান সবার একরকম আসে না। তবে যদি আমি একটা নির্দিষ্ট ব্যবধির ভিতরে তোমাকে বিশেষ সমাধান বের করতে বলি তাহলে দেখা যাবে যে প্রত্যেকের রাশিমালা থেকেই ফলাফল একই পাওয়া যায়। যেমন আমি এই এক্সাম্পলটার ক্ষেত্রেই তোমাকে যদি বলতাম যে 0 থেকে পাই এর ভিতরে কি কি সমাধান বা 2 পাই এর ভিতরে কি কি সমাধান পাওয়া যায় বিশেষ সমাধান, তাহলে যে এই মেথডে কাজ করলো সে n এর বিভিন্ন ভ্যালু এখানে বসাবে। বসানোর ক্ষেত্রে যখন 0 বসাইলো থিটা সমান আসবে 0, যখন 1 বসাইলো থিটা সমান আসবে পাই, -1 আর আমি বসাইলাম না, মাইনাস আসবে, এই রেঞ্জের বাইরে যাবে। যখন 2 বসাইলো আসলো টুয়াইস পাই, -2 বসাইলাম না, রেঞ্জের বাইরে গেল। আচ্ছা, যে এই রাশিমালা দিয়ে কাজ করলো তার ক্ষেত্রে আসো, যখন 0 বসাইলো থিটা সমান আসবে 0, যখন 1 বসাইলো তখন আসবে 2 পাই, আর 2 পাই যদি আসে, এখন দেখো এইখানে উত্তর আসলো 0 পাই 2 পাই, এখানে আসছে 0 2 পাই, পাইটা আসে নাই। পাইটা আসবে যখন এটাকে সমাধান করা হবে, ওইখান থেকে একটা রাশিমালা পাওয়া যাবে, ওইখান থেকে তোমার উত্তরটা আসবে থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই। তাহলে ওখানে যখন n সমান 0 বসাবে ওইখান থেকে কিন্তু পাই পাওয়া যাবে। তার মানে যে এই মেথডে গেল তার সাধারণ সমাধান আসলো 2টা, ওই 2টা থেকে দেখা যাবে যে মানগুলি আসে আর এখানে একটা থেকে যে মানগুলি আসে মানগুলো কিন্তু সেমই আসবে। অর্থাৎ সাধারণ সমাধানের রাশিমালা পার্সন বেসিসে ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু বিশেষ সমাধান সবার ক্ষেত্রে একই রকম আসবে। কথাটা সবাই বুঝছি কিনা আমরা, এটা খুব গুরুত্বপূর্ণ। বুঝছো সবাই? এই বিষয়টা স্যার আবার একটু বললে ভালো হতো। মানে ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া হইলো, সাইন কস টেন এগুলির মিশেল একটা অঙ্ক দেওয়া হইলো, তো তুমি এটাকে প্রসেসিং করে তোমার প্রথম প্রসেস হবে একটা অনুপাতে যাওয়া। অর্থাৎ যতগুলো অনুপাতে দেওয়া থাক ট্রান্সফরমেশনের মাধ্যমে একটা অনুপাতে যাওয়া। একটা অনুপাতে যাওয়ার পর তার সংশ্লিষ্ট সূত্র আমরা পাবো। আমি এখানে একটা গ্রুপ লিখছি, আরো গ্রুপ আছে,
তো তার অনুযায়ী আমরা সাধারণ সমাধানের রাশিমালা লিখব। তো যে সাইনে গেল তার জন্য রাশিমালা আসলো এইটা, যে ট্রান্সফরমেশনের মাধ্যমে কজে গেল তার জন্য রাশিমালা আসলো এই দুইটা। তাহলে সাধারণ সমাধান হিসেবে তার উত্তর হচ্ছে n পাই, আর তার উত্তর হচ্ছে 2n পাই এবং 2n + 1 * পাই। বিষয় শেষ। মনে হতে পারে দুইজনের দুই ধরনের উত্তর আসছে, যে কোনো একজন সঠিক। আসলে দুইজনই সঠিক। এটা কিভাবে বুঝতে পারি আমরা? যদি একটা বিশেষ ব্যবধির ভিতরে সমাধানটা চাওয়া হয়, অর্থাৎ বিশেষ সমাধান চাওয়া হয়, তখন আমরা n এর মান বসাইয়া ওই রেস্ট্রিকশনের ভিতরে থিটার মানগুলি বের করব। এতে দেখা যাবে সাইন থেকে প্রাপ্ত বিশেষ সমাধান আর এখানে কজের দুইটা ফর্মুলা থেকে প্রাপ্ত বিশেষ সমাধান, এই সমাধানগুলি সবার জন্যই সেম হবে। কি বুঝাইতে বললাম? বুঝছো? যে প্রশ্ন করছিল বুঝছো কি না? যদি কেউ n অনুপাতে চলে যায় তার জন্য সাধারণ সমাধানের রাশিমালা আসবে ভিন্ন, কিন্তু বিশেষ সমাধান সবার সেম আসবে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে গিয়ে সাধারণ সমাধানের রাশিমালা সবার সেম হবে না, কিন্তু সবারই বিশেষ সমাধান সেম হবে। তাহলে আমরা এখানে একটা মডেল দেখলাম, যদি sin থিটা cos থিটা এবং tan থিটা 0 হয় তাহলে কি ঘটনা ঘটে। আবার এখানে আরেকটা বিষয় নিয়ে আসা যায়, cos থিটা যদি 0 হয় তার সলিউশনটা এই এর মতই আসবে, তোমার cos এর মতই আসবে। তো তিনটার মাধ্যমে আমরা চলতে পারবো, sin cos tan। cot আসলে cot-এর ক্ষেত্রে এটার মতো উত্তর আসবে। sin 0 হইলে cosec 0 কিন্তু হয় না, cos 0 হইলে sec কিন্তু 0 হয় না। cosec এবং sec এর মান 0 আসলে নাই, যার জন্য cosec sec এর কোনো ফর্মুলা নাই। তবে cot 0 হতে পারে। cot যদি 0 হয় তাহলে তার উত্তরটা cos এর মতই আসবে। প্রয়োজনে আমি এখানে লিখে দিই, cot থিটা যদি 0 হয় তাহলে থিটা সমান 2n + 1 * π/2 হবে। আমি আবারও বলছি, প্রত্যেক ক্ষেত্রে n belongs to z। আচ্ছা, এই তিনটা হচ্ছে আমাদের বেসিক। তার উপরে ভিত্তি করে আমরা এখন আরেকটু হায়ার অর্ডারে যাব। ধরো তোমাকে দেওয়া আছে sin থিটা সমান হাফ। তো sin থিটা সমান যদি হাফ হয় তাহলে এই সূত্র তো আবার আমি জানি না। তো আমি এখান থেকে একটা সমাধান হয়তো বের করতে পারি, যে হাফের জায়গায় লিখে ফেললাম sin 30 ডিগ্রি, তখন থিটা সমান হবে 30 ডিগ্রি, বা আরো বিভিন্ন ডিগ্রি আমি বলতে পারবো। এই একটা প্রসিডিউর। কিন্তু আমরা এমন একটা মডেল আনতে যাই যে মডেল থেকে সহজেই sin থিটা সমান যাই দেয়া থাক তার উত্তরটা আমরা নিতে পারবো। তাহলে হাফ না নিয়ে আমি বললাম এখানে sin আলফা। sin থিটা সমান sin আলফা, এই ধরনের কোনো ফরম্যাট থাকলে আমরা কিভাবে কাজ করব দেখো। sin থিটা মাইনাস sin আলফা সমান 0, অর্থাৎ আমরা এই প্রথম মডেলের মতো বানিয়ে ফেললাম, যে sin সমান 0 হয় এই ধরনের একটা মডেল আমরা ক্রিয়েট করব। তো sin থিটা মাইনাস sin আলফা যদি 0 হয়, এখন আমরা সংযুক্ত কোণ, যৌগিক কোণ, গুণিতক কোণ, উপগুণিতক কোণ এদের সাহায্য নেব। তাহলে এখানে sin c মাইনাস sin d হিসাবে তাকে ট্রিট করো। তো sin c মাইনাস sin d এর ফর্মুলা আমরা জানি 2 cos c plus d/2 sin c minus d/2 equal to 0। তো এখন যেটা দেখা যায় যে 2 আমরা ইরেজ করে দিতে পারি, 2 যেহেতু একটা পজিটিভ নাম্বার, এটা দিয়ে ভাগ করলে কোনো এফেক্ট নাই, 2 আমরা বাদ দিয়ে দিলাম। কিন্তু cos থিটা প্লাস আলফা বাই 2 sin থিটা মাইনাস আলফা বাই 2 এদের কোনো একটাকে বাদ দেওয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু লজিক খুঁজতে হবে। তুমি তখনই বাদ দিতে পারবা যদি তুমি শিওর হও যে এদের একটা শূন্য হতে পারবে না। তাহলে তুমি যদি মনে করো যে cos থিটা প্লাস আলফা বাই 2 এই বিষয়টা শূন্য হতে পারে না, দেন তুমি একটা যুক্তি দিয়ে এটাকে বাদ দিয়ে দাও। বাদ দেওয়ার পর বাকি যেটা থাকবে ওইটা নিয়ে তুমি প্রসিড করো। আর যদি তুমি শিওর না হও তাহলে সমীকরণ থেকে একে বাদ দিতে পারবা না। কেন পারবা না? আমরা আগেই বলেছি এটা, যে সমীকরণের ঘাত কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। কমাইলে মূল কমে যায়, এটা ফেরত পাওয়া যায় না। আমরা যেখানে ছিলাম দেখো, যে cos থিটা প্লাস আলফা বাই 2 sin থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা কাউকে বাদ দিতে পারবো না যদি না আমরা বুঝি যে কোনোটা শূন্য হতে পারে না। এই ধরনের বিষয়ে সুনিশ্চিত, যেহেতু সুনিশ্চিত না আমরা কাউকে বাদ দিতে পারবো না। বাদ যদি আমরা না দিতে পারি তাহলে আমরা লিখবো
যে cos থিটা প্লাস আলফা বাই 2 সমান 0, আবার sin থিটা মাইনাস আলফা বাই 2 সমান 0। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি, আমরা ইন জেনারেল ক্যালকুলেশন যখন করি অনেকেই যে কাজটা করি, আমরা লিখি হয় এত সমান 0 বা এত সমান 0। তো সমীকরণ সমাধানের বেলায় এই বা কথাটা আসলে প্রযোজ্য হবে না সব সময়। সমীকরণ সমাধানে যেহেতু এটা ঘাতের উপর নির্ভরশীল, আমার যদি এরকম আসে x প্লাস 2 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 2 সমান 0, আবার x মাইনাস 3 সমান 0, দুইটাই আমাকে লিখতে হবে। বা লেখা যাবে না। বা লেখার অর্থ কি তুমি এটা লিখবা অথবা ওইটা লিখবা, তার মানে একটা বাদ দিলে চলে। এই বিষয়টা কিন্তু এমন না। আমার যতগুলা মূল থাকবার কথা সবগুলি পাওয়ার জন্য এই কমা চিহ্নের মাধ্যমে আমি লিখবো। এখান থেকে একটা মূল পাবো, ওইখান থেকে আরেকটা মূল পাবো। যদি কোনো মূল শুদ্ধি পরীক্ষায় না টিকে ওটা ভিন্ন বিষয়, কিন্তু বা শব্দটা আমরা এখানে এড়াই চলবো, লিখবো না। তাহলে এখন দেখো এই দুইটা মডেল কিন্তু আবার এদের মতো হয়ে গেল। sin থিটা সমান 0 একটা মডেল, আবার cos থিটা সমান 0 একটা মডেল। তাহলে এই দুইটা মডেল যদি আমরা ফলো করি, এই ফলো করলে দেখো এখান থেকে সাধারণ সমাধান আমি পাবো। তাহলে এটার ক্ষেত্রে আমি থিটা প্লাস আলফা বাই 2 কে মনে করলাম থিটা। তাহলে cos থিটা সমান 0 হইলে থিটা সমান যেহেতু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং থিটা প্লাস আলফা বাই 2 সমান 2m প্লাস 1 ইন্টু পাই বাই 2। আমি m কেন লিখলাম এটার ব্যাখ্যাটা একটু পরে দিচ্ছি। m আর n লেখা একই কথা, পরিচয়টা তার পূর্ণ সংখ্যা থাকবে, অসুবিধা নাই, আমি m লিখলাম। এইখান থেকে দেখো থিটা মাইনাস আলফা বাই 2 সমান, এখানে sin থিটা সমান 0 হলে n পাই হয়, আমি লিখলাম m পাই, আর পরিচয় দিলাম m হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমার m লিখলাম নাকি n লিখলাম এটা ম্যাটার করে না, যে কোনোটাই আমরা লিখতে পারি। তো আমার টার্গেট হলো থিটা এর ভ্যালু জানা, থিটা সমান সমান কি এই ভ্যালুটা জানা। তাহলে দেখো একটু সরল করি, এই 2টা ইরিজ হয়ে যাবে, থিটা সমান আসবে 2m প্লাস 1 ইন্টু পাই মাইনাস আলফা। আর এখান থেকে যদি আমি সমাধানে যাই, থিটা সমান আসবে 2m পাই, আলফাটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি এই দুইটা সাধারণ সমাধান এখানে পাইলাম। থিটা সমান 2m প্লাস 1 ইন্টু পাই মাইনাস আলফা, 2m পাই প্লাস আলফা। তাহলে এই দুইটা রাশিমালাকে এখন আবার আমরা টেকনিক্যালি একটা রাশিমালায় কনভার্ট করতে পারবো। এটা আসলে এক্সপেরিয়েন্সের মাধ্যমে। তুমি দুইটাও রাখতে পারো, একটাই আসতে পারলে কাজটা সহজ হয় আর কি। তো আমরা যদি এখানে এমন একটা রাশিমালা ইন্ট্রোডিউস করতে পারি যে রাশিমালা থেকে দুইটা কি পাওয়া সম্ভব, আমরা এইভাবে লিখি। দেখো লিখলাম n পাই প্লাস মাইনাস 1 হোল পাওয়ার n ইন্টু আলফা, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ n এর পরিচয় পূর্ণ সংখ্যাই থাকবে। যেহেতু এখানে m পূর্ণ সংখ্যা, আমি n দিয়ে লিখলে এটা পূর্ণ সংখ্যা হবে। তো এটার সুবিধা কি, এখন যে রাশিমালাটা আমরা লিখলাম এই রাশিমালা থেকে আসলে এই দুইটাই পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে, n বলছি আমরা পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যাকে আমরা দুইটা ভাগ করে ফেলি, জোড় এবং বিজোড়। তাহলে আমি যখন n জোড় সংখ্যা ইউজ করব তখন কিন্তু 2m জোড় সংখ্যা বোঝায়। তাহলে আমি যখন n জোড় সংখ্যা ইউজ করব, এখান থেকে কি ফলাফল আসে দেখো, জোড় পাই টুয়াইস m পাই, এটা হচ্ছে জোড় পাই। মাইনাস 1 এর পাওয়ার যখন আমি জোড় সংখ্যা লিখবো এটা হয়ে যাবে প্লাস, আর আলফা তো আছে। তাহলে n যখন আমি জোড় নিয়ে ট্রিট করব তখন এই রাশিমালাটা পাচ্ছি আমরা। যখন n আমি বিজোড় কাউন্ট করব তাহলে 2m প্লাস 1 এটা কিন্তু বিজোড় সংখ্যা। 2m যেহেতু জোড়, তার সাথে এক যোগ বা বিয়োগ করলে এটা বিজোড় হয়ে যায়। তাহলে আমি n যখন বিজোড় ইউজ করতেছি তাহলে বিজোড় পাই, এই টার্মটা কভার করে। মাইনাস 1 এর পাওয়ার যখন বিজোড় হয় তখন ফলাফল দেয় সে মাইনাস, আর আলফা তো সাথে আছে। তাহলে এই দুইটাকে একসাথে করে আমি একটা রাশিমালায় প্রকাশ করতে পারি। ওই একটা রাশিমালার মধ্যে আমি n ব্যবহার করলাম, যার জন্য আগে আমি m নিছিলাম, n না নিয়ে m নিছিলাম, যাতে ফাইনালি আমি n দিয়ে রাশিমালাটা লিখতে পারি। এটা কি বুঝছি আমরা সবাই? একটু দেখো যে sin থিটা সমান sin আলফা হইলে থিটা এর সাধারণ সমাধান কি হবে, n পাই প্লাস
-1 হোল পাওয়ার n ইন্টু আলফা, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। বুঝছি সবাই? তোমরা একটু রেসপন্স করো। জি স্যার। তাহলে আমরা এই দুইটা রাশিমালাকে একটা রাশিমালায় নিয়ে নিলাম। এই -1 হোল পাওয়ার n এটা আসলে সাইন ইন্ডিকেটর। এখান থেকে কখনো প্লাস আসবে, কখনো মাইনাস আসবে। জোড় বসাইলে প্লাস আসবে, এই সলিউশনটা পাওয়া যাবে। বিজোড় বসাইলে মাইনাস আসবে, এই সলিউশনটা পাওয়া যাবে। তাহলে আমরা হেল্প নিলাম কিন্তু sin θ সমান 0 এবং cos θ সমান 0 এর হেল্প নিলাম। তাহলে আমি এই সূত্রটা এখানে অ্যাড করি। sin θ সমান sin আলফা হলে θ সমান আসবে n পাই প্লাস -1 হোল পাওয়ার n ইনটু আলফা, যেখানে n বিলংস টু z। তো এই সিমিলার প্রক্রিয়াটা যদি আমরা cos θ সমান cos আলফা এর মধ্যে প্রয়োগ করি, তাইলে থিটার একটা সাধারণ সমাধান আমি পাবো। তো এটা কি আমি আর বিস্তারিত বোঝাবো? আমার মনে হয় না বিস্তারিত বোঝানো লাগবে। তোমরা এইভাবে দেখতে পারবা cos θ সমান cos আলফা cos c minus cos d, cos c minus cos d এর ফর্মুলা পুট করলে এই ধরনের দুইটা বিষয় আসবে। তো এটা কি ডিসকাস করার দরকার আছে মনে করো? লাগবে না স্যার। তাহলে আমরা সরাসরি উত্তরটা লিখে ফেলি। cos θ সমান cos আলফা এবং tan θ সমান tan আলফা হইলে কি ঘটনা ঘটে। এখানে ডান পাশে সূত্র আকারে এটা লিখে ফেলি। cos θ সমান যখন cos আলফা হবে, θ সমান আমরা পাবো 2n পাই প্লাস মাইনাস আলফা, n বিলংস টু z বহাল আছে, tan θ সমান tan আলফা হলে θ সমান আসবে n পাই প্লাস আলফা। প্রত্যেক ক্ষেত্রেই n হচ্ছে বিলংস টু z। তো আমরা দুইটা গ্রুপ দেখলাম, 0 এর একটা গ্রুপ আর আলফা এর একটা গ্রুপ। তাহলে এখন তুমি চাইলে এই কয়টা দিয়েই সব অঙ্ক করতে পারবা। আর আরো বিশেষ কয়েকটা আছে, এটা আমরা দেখি আজকে পারলে আলাপ করব, না হয় আগামী দিন আলাপ করব। আমরা এইটুক পর্যন্ত যে সূত্রগুলি আলাপ করলাম তার বেসিসে এক দুইটা অঙ্ক আমরা সমাধানে যাই। আর নিচের সূত্রটা দেখা যাচ্ছে না। নিচের সূত্র দেখা যায় না? এই যে দেখো, দেখা যায় cos θ সমান cos আলফা হলে θ সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, tan θ সমান tan আলফা হলে θ সমান n পাই প্লাস আলফা। লিখছো? আমি একটু মনিটরটা পেছন দিকে নিব। আচ্ছা, তাহলে আমরা একটা প্রবলেম নেই। cos x প্লাস sin x সমান cos 2x plus sin 2x, cos 2x plus sin 2x হলে x এর সাধারণ সমাধানের রাশিমালা বের করো। অর্থাৎ বিষয়টা হলো যে এই ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান আমাদেরকে বের করতে হবে। তাহলে যখন একটা ত্রিকোণমিতিক সমীকরণ তোমার সামনে আসবে, এগুলি মুখস্থ করার বিষয় না, তুমি সবগুলা সূত্র ভালো করে অ্যানালাইসিস করবা, তারপর তুমি তোমার মতো করে আগাইবে। তো কিছু সাধারণ নির্দেশনাবলী আছে। সাধারণ নির্দেশনাবলীর মধ্যে হলো পারতপক্ষে তার ঘাত আমরা বাড়াবো না, আর কমানো তো যাবেই না। ফাইনালি যে উত্তর আসবে, উত্তর দিয়ে শুদ্ধি পরীক্ষা করা উচিত। যদি আমি কনফিডেন্ট থাকি, শুদ্ধি পরীক্ষা করবো না। আর কিছু কিছু ভ্যালু আমাদের সামনে এমনি আসবে যেগুলি দেখলেই আমরা বুঝতে পারবো দুটি সমীকরণকে স্যাটিসফাই করবে না। যেমন ধরো কোনো একটা সমীকরণ সমাধান করতে গিয়ে আমি যদি sin θ সমান পাই 2, তাহলে এটা আমার শুদ্ধি পরীক্ষার দরকার নেই। যে sin θ সমান যদি 2 হয়, এটা ইম্পসিবল, এটা আমি কাটিল করে ফেলবো। আচ্ছা, তাহলে এখন যেটা হলো যে আমার একটা অনুপাতে আমি সুইচ করতে পারি কিনা। যদি একটা অনুপাতে সুইচ করতে পারি, তাহলে এখানকার যে কোনো একটা মডেল আমার হাতে আসবে। তাহলে আমরা দেখি একটা অনুপাতে সুইচ করা যায় কিনা। আমরা একটু রিঅ্যারেঞ্জ করি। cos sin x বা cos x বহাল রাখলাম, cos x তার সাথে cos 2x কে বিয়োগ করে নিয়ে আসলাম,
মাইনাস cos 2x, আর ডান পাশে sin 2x আছে, আমি sin x কে বিয়োগ করে দিলাম। তাহলে এইভাবে সাইড চেঞ্জ করে এখন cos c minus cos d এর ফর্মুলা প্রয়োগ করব। cos c minus cos d সমান কি? আমরা একটু দেখি তোমাদের মেমোরিতে আছে কিনা। cos c minus cos d বলো। একটু মেমোরাইজ করো। cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2 2 sin c plus d by 2, c হচ্ছে আমার এখানে x, d হচ্ছে 2x, তাহলে 3x by 2 sin d minus c, d হচ্ছে 2x minus x divided 2, ডান পাশে sin c minus sin d 2 cos c plus d by 2 আর sin c minus d by 2, ঠিক লিখছি তো? এখন যেটা 2 আমরা ইরেজ করে দিলাম, কিন্তু যদিও উভয় পক্ষে sin x by 2 বিষয়টা সেম, এটা আমরা বাদ দিতে পারবো না। কেন? আমি যদি এটা এখান থেকে বাদ দেই তাহলে মূল হয়তো কমে যাবে। কাজেই চলক সংক্রান্ত কোনো বিষয় ক্যান্সেল করার আগে তোমাকে ভাবতে হবে, যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কিন্তু তুমি বাদ দিতে পারো, কিন্তু যদি ইকুয়াল টু 0 হয় তার মানে বাদ দেওয়ার অর্থ হলো ভাগ করলে আনডিফাইন্ড হয়ে যাবে। বা আরেকটা বিষয় হলো বাদ যে আমরা দিচ্ছি এতে মূল কমে যেতে পারে, কাজে আমরা সতর্ক থাকবো, এগুলিকে আমরা বাদ দিব। তাহলে আমি এখন বাম দিকে নিয়ে আসি, এটাকে বাম দিকে যখন নিয়ে আসলাম আমার sin x by 2 কমন চলে যাবে, এটাতে রয়ে যাবে sin 3x by 2 minus cos 3x by 2 equal to 0। তাহলে এখন আমার sin x by 2 equal to 0, এটা একটা হয়ে যাবে। আমি যদি বাদ দিয়ে দিতাম এটা আসলে 0, তো 0 দিয়ে ভাগ করলে আনডিফাইন্ড হয়ে গেছে, বাদ দেওয়া যায় না। আবার sin 3x by 2 minus cos 3x by 2 equal to 0। তাহলে আমরা এখন আগে এটাকে সমাধান করি। এটা কিন্তু দেখো প্রথম মডেলটার মধ্যে পড়ে গেল, sin θ সমান 0 এর মডেলের মধ্যে। তো sin θ সমান যদি 0 হয়, θ হিসেবে এখানে 3 হবে x by 2, সুতরাং θ that is x by 2 সমান n pi। তাহলে আমার x সমান আসতেছে 2n pi। আবার ওখানে আমরা যাই, এটা দুই পাশে আমরা নিই, অর্থাৎ এই cosটাকে আমি ডান পাশে নিলাম, পক্ষান্তর করলাম, তারপর আবার এটাকে বাম পাশে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসে আমরা একটু ভিন্নভাবে এটাকে সাজাই, sin 3x by 2 divided cos 3x by 2 equal to 1। তাহলে এটা হয়ে গেল 10 3x by 2 equal to 1। তাহলে প্রথমটা তো আমরা বুঝলাম sin θ সমান 0 থেকে উত্তরটা আমরা দিছি, sin θ সমান 0 থেকে উত্তরটা পাওয়া গেল। ডান পাশেরটা বিষয় দেখো, tan 3x by 2 সমান 1। তো tan 3x by 2 সমান যদি 1 হয়, আমরা এটাকে এই 7 নাম্বারটার মধ্যে নিয়ে ফেলে দিব, কারণ tan θ সমান 1 এই ধরনের কোনো ফর্মুলা আমরা মুখস্থ এখনো শিখি নাই। তাহলে একটা মিনিট তোমরা হোল্ড করো, আমার একটা ফোন আসছে। তাহলে আমরা 2n পাই পাইলাম, আর এখানে tan 3x by 2 সমান 1, তো আমরা এটা যেহেতু মুখস্থ সূত্র জানি না, থাকলেও আমরা এখনো শিখি নাই, আমরা এই ফরম্যাটে নিয়ে ফেলে দিতে পারি। কিভাবে ফেলতে পারি? 1 কে লিখতে পারি আমরা 10 পাই বাই 4। তাহলে এটা কনভার্ট হয়ে গেল tan θ সমান tan আলফা ফরম্যাটে। তো tan θ সমান tan আলফা হইলে আমরা দেখলাম যে এখানে θ সমান হয় n পাই প্লাস আলফা। তাহলে θ হিসেবে এখানে বিবেচ্য 3x by 2, সুতরাং 3x by 2 সমান n পাই প্লাস আলফা, দ্যাট ইজ পাই বাই 4। তো আমি যেহেতু চাচ্ছি এখানে x, তাহলে x আমরা সমাধান করব, x ইকুয়াল টু হবে 2 দিয়ে গুণ হবে, 3 দিয়ে ভাগ হবে, ইনটু n পাই প্লাস পাই বাই 4। তাহলে আমরা এই ট্রিগোনোমেট্রিক্যাল ট্রান্সফরমেশনের ফলে দুইটা সমীকরণ পাইলাম, দুইটা সমীকরণ থেকে দুইটা রাশিমান আসলো, x সমান 2n পাই, আবার x সমান 2/3 ইনটু n পাই প্লাস পাই বাই 4। এখন আমাদের উচিত হইল আসলে, যেহেতু আমি ট্রিগোনোমেট্রিক্যাল ট্রান্সফরমেশনে গেছি, গিয়ে একাধিক সাধারণ রাশিমালা আমরা পাইলাম, তো সবটা দিয়ে আমাকে আসলে সমীকরণটাকে চেক করা। তো চেক করার বিষয়টা এত কঠিন কিছু না, তুমি বলবা কি
n এর একটা স্পেসিফিক ভ্যালু এখানে নেও। তুমি ধরো n সমান 0 ধরলা, n সমান 0 ধরলে এখান থেকে উত্তর আসে 0। আমরা 0 দিয়ে দেখি চেক করে, cos 0 1 sin 0 0, তাহলে বাম পক্ষ 1, ডান পাশে cos 0 1 sin 0 1, ডান পক্ষ 1, তার মানে এটা আসলে স্যাটিসফাই করে। এখানে তুমি n সমান 0 বসাও, তো 0 বসাইলে এখানে আসতেছে পাই বাই 6 আসবে। 0 বসাইলে তুই এটাকে ভাগ করবো, পাই বাই 6 পাবো, অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে cos 30 প্লাস sin 30, cos 30 এর মান আমরা জানি √3/2 প্লাস sin 30 এর মান হাফ। ডান পাশে আসো, এখানে হয়ে যাবে 30 বসালে 60, cos 60 এর মান হাফ প্লাস sin 60 এর মান √3/2। এটাও দেখা যায় আসলে একই ফলাফল দেয়, বাম পক্ষ ডান পক্ষ সেম। এইভাবে আমরা টুকটাক ভাবে আসলে কিন্তু শুদ্ধি পরীক্ষাটা করে ফেলতে পারি। খুব বেশি জটিল না হইলে শুদ্ধি পরীক্ষাটা এইভাবে ক্যালকুলেটর প্রেস করে করে তুমি করতে পারবা। তাহলে সলিউশনটা আমরা সবাই বুঝলাম কিনা তোমরা একটু বলো। তাহলে আমরা সলিউশনটা যদি বুঝে থাকি, এখন উত্তরটা আমরা এইভাবে লিখবো। সুতরাং নির্ণয় সাধারণ সমাধান x সমান 2n পাই কমা দিয়ে এটা লিখবো, আর পাশে অবশ্যই আমরা n বিলংস টু z কথাটা লিখে দিব। অর্থাৎ টোটাল উত্তরটা লেখার সময় সুন্দর করে গুছিয়ে লিখবো, x সমান 2n পাই কমা 2/3 n পাই প্লাস π/4, আর একটা কমা দিয়ে n বিলংস টু z, বা যেখানে n বিলংস টু z। এটা গেল তোমার সাধারণ সমাধান। আর যখন বিশেষ সমাধান চাইবে, তখন n এর মান তুমি এখানে বসে ওই বাউন্ডারির ভিতর থেকে যে যে মানগুলি পাবে ওইগুলি বিশেষ সমাধান। এটা হয়তো আমরা অন্য এক্সাম্পলে হয়তো দেখতে পারবো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলতে চাইছিলাম, এখন যদি কেউ এই ট্রান্সফরমেশনটাকে এমন ভাবে নেয় যে যাতে সাইন বা এখানে টেন না এসে অন্য কোনো অনুপাতে ইন্ট্রোডিউস হয়, তাতে কোনো অসুবিধা নেই। যে অনুপাতে ইন্ট্রোডিউস হোক ওই অনুপাতের সংশ্লিষ্ট ফর্মুলা তুমি ফলো করবা। এতে সাধারণ সমাধানের রাশিমালা তোমার থেকে তারটা পার্থক্য হয়ে যাবে, বা তার থেকে তোমারটা পার্থক্য হয়ে যাবে, দুইজনের উত্তরই সঠিক আছে। বিশেষ সমাধান হলে দুইজনের উত্তর এক জায়গায় যাবে। আর এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে এক একজনের এক এক উত্তর আসে। আরেকটা এক্সাম্পল আমরা নেই, tan 2 থিটা ইন্টু tan থিটা সমান 1, tan 2 থিটা ইন্টু tan থিটা সমান 1। তাহলে এখন এটার সাধারণ সমাধান। এখন এখানে দেখো, তুমি যদি টার্গেটটা নাও যে না সম্পূর্ণটাই tan অনুপাতে দেওয়া আছে, আমি tan অনুপাতেই থাকবো, ওকে, অসুবিধা নেই, আমরা এইভাবে আগাই। tan 2 থিটা সমান আমরা জানি 2 tan থিটা divided 1 minus tan square theta into tan theta equal to 1। অর্থাৎ প্রথম টার্গেট হলো একটা অনুপাতে যাওয়া, দ্বিতীয় টার্গেট হলো একটা কোণে যাওয়া। আগের অঙ্কটাতে দেখা গেছে আমরা একটা অনুপাতেও যাই নাই, একটা কোণেও যাই নাই, কিন্তু আমার সলিউশন হয়ে গেছে। কিন্তু তোমার মাথায় সবসময় রাখবা একটা অনুপাত আর একটা কোণ আনার। যদি একটা অনুপাত একটা কোণ না এনে এমন একটা কম্বিনেশন আসে যে কম্বিনেশন থেকে তুমি ইজিলি সলভ করতে পারো, তো ভালো, অসুবিধা নেই। তো আমরা দেখো টার্গেট নিলাম একটা অনুপাতে যাওয়ার, আমরা গেলাম 10 অনুপাতে। এখন খেয়াল করে দেখো কোণ কিন্তু একটাই আছে, থিটা থিটা থিটা, সব জায়গায় থিটা। আগে কিন্তু মিক্সচার ছিল, x ছিল টুয়াইস x ছিল, তার থেকে আবার আমরা x/2 পাইলাম, 3x/2 পাইলাম। যদিও ডিফারেন্ট কোণ, আমি কিন্তু সমাধান করতে পারছি। কিন্তু মাথায় রাখবো আমরা যে একটা অনুপাত এবং একটা কোণে যদি যাওয়া যায়, বিষয়টা সবচেয়ে সিম্পল হয় আর কি। এখন তোমার সাধারণ বীজগাণিতিক সমীকরণের মধ্যে তুমি তাকে সমাধান করবা, লসাগু নিয়ে আঁকাও। তাহলে 2 tan square theta, আর ডান পাশে আসবে 1 minus tan square theta। তাহলে আমি 2 tan square theta থেকে এই tan square theta যোগ করলাম, হবে 3 tan square theta। tan square theta সমান হবে আমার 1/3। তো tan square theta যদি 1/3 হয়, সুতরাং tan theta সমান হবে দুইটা ভ্যালু প্লাস মাইনাস 1/√3। এই যে দেখো এখানে কিন্তু আমরা সমীকরণের ঘাতের যে কনসেপশনটি কিন্তু আমরা বজায় রেখেছি। অর্থাৎ tan যেহেতু ঘাত 2, তার দুইটা মান আসা উচিত। এটা হলো বীজগাণিতিক সমীকরণের ক্যারেক্টারের মতো।
তাহলে যেহেতু ঘাত 2, এটাকে তুমি যদি x স্কয়ার হিসেবে বিবেচনা করো, x এর দুইটা মান আসা দরকার, দুইটা মান আসবে, একটা +1/√3 একটা -1/√3। আর ত্রিকোণমিতিক সমীকরণ ইন্ডিকেট করে থিটা এর আসবে অসংখ্য মান। ত্রিকোণমিতিক সমীকরণ অন্য বিষয়। তাহলে tan θ সমান +-1/√3। আবার আমরা এটার হেল্প নিব, যে tan θ সমান tan আলফা। তো tan এর ক্ষেত্রে একটা সুবিধা কি, যেহেতু tan - θ সমান -tan θ হয়, তাহলে আমরা এই দুইটাকে একসাথে এখানে কাজে লাগিয়ে ফেলতে পারি। আমি যদি লিখি tan +-30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান হয় +1/√3, আর tan -30 ডিগ্রি সমান হয় -1/√3। যদি আমি tan - θ সমান -tan θ বিষয়টা না জানতাম, তাহলে তো দুইটা সমীকরণে কাজ করতে হতো। এই জন্য যেহেতু জানি, আমরা একসাথে কাজ করে ফেলতে পারতেছি, আলাদা সমীকরণ না, একসাথে দুইটা সমীকরণ। তাহলে tan θ সমান tan আলফা, আলফা এখানে আসলে দুইটা, অর্থাৎ দুই সমীকরণ একসাথে। সুতরাং θ = n পাই প্লাস আলফা। যেহেতু আমার দুইটা অঙ্ক, একবার আলফা হচ্ছে π/6 আর একবার আলফা হচ্ছে -π/6, দুইটা যেহেতু সেম ভ্যালু, আমি একসাথে লিখে দিলাম +-π/6 n belongs to z। তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু বিষয়টা হয়ে গেল, যে একটা অনুপাতে গেলাম, তারপর একটা কোণে গেলাম, গিয়ে tan এর সংশ্লিষ্ট সূত্র ইউজ করে আমি কাজ করলাম। আমি আবারও বলছি এখানে, যে tan -π/6 সমান যদি -tan π/6 লেখা না যেত, তাহলে কিন্তু দুইটা আলাদা সমীকরণে কাজ করতে হতো। বিশেষ করে cos এবং sec এর ক্ষেত্রে এইভাবে কিন্তু দুইটাকে একসাথে লেখা যায় না। এই গেল একটা প্রসিডিউর। আমি এখানে একটা বিকল্প প্রসিডিউর দেখাই, যাতে তোমাদের বিশ্বাসযোগ্যতা জন্মায়। যে আমি sin tan 2θ কে লিখলাম sin 2θ ভাগ cos 2θ, cos 2θ into sin θ by cos θ equal to 1। অর্থাৎ আমরা বিকল্প পদ্ধতিতে tan কে sin cos নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এখন যদি আমরা সরল করি, আর গুণনে যাই, তাহলে sin 2θ sin θ equal to হবে cos 2θ into cos θ। আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করে একটা সূত্র এখানে ইন্ট্রোডিউস করতে চাই, তাহলে এভাবে যদি লিখি cos a cos b minus sin a sin b equal to 0, তাহলে দাঁড়াবে cos a cos b minus sin a sin b সমান cos a plus b, that is cos 3θ equal to 0। তাহলে এখন আমরা cos θ সমান 0 এর ফর্মুলা ফলো করতে পারি। যদি ফলো করি, cos θ সমান 0 হইলে θ, that is 3θ সমান 2n plus 1 into π/2, that is θ equal to 2n plus 1 into π/6, যেখানে n belongs to z। তাহলে এই যে আমরা অনুপাতের একটা চেঞ্জ করলাম, আগে ছিলাম tan অনুপাতে, উত্তর আসছিল সাধারণ সমাধানের রাশিমালা আসছিল a, θ সমান nπ ± π/6 n belongs to z। আর এখন আমি sin cos যাওয়াতে θ সমান যে রাশিমালা আসলো, দুইটা রাশিমালার মধ্যে কিন্তু ব্যবধান আছে, ব্যবধান থাকবেই, যেহেতু দুইটা সূত্র দুই রকম। tan θ সমান tan আলফা হইলে যে সূত্র হয়, cos θ সমান 0 হইলে সেম সূত্র হয় না। তবে বিশেষ সমাধানে যখন আমরা যাব, দুইটা থেকে সেম ফলাফল আসবে। মানে একটা আমরা একটু দেখি, n সমান যখন 0 বসাবো এখানে, তাহলে θ সমান বেরিয়ে আসবে আমার ±π/6। তো এই দুইটা মান কিন্তু আমরা এখানে পাবো। যখন n সমান তুমি 0 বসাইবা, তখন দেখবা θ সমান আসবে π/6। n সমান তুমি যদি -1 বসাও, তাহলে এখান থেকে পাওয়া যাবে θ সমান -π/6। অর্থাৎ দুই জায়গা থেকে আমরা সেম ফলাফল পেতে পারি। তারপরও কথা থেকে যায়, যে যদি শুদ্ধি পরীক্ষায় কোনো সমাধান না টিকে, তাহলে ওই উত্তরটা কিন্তু বাদ দিতে হবে। অর্থাৎ শুদ্ধি পরীক্ষায় যা যা তোমার সমীকরণকে সিদ্ধ করবে না, তা কিন্তু আমরা মূল থেকে বাদ দিব। সেটি আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধানের ক্ষেত্রে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ হিসেবে ভাববো, তা হলো সমীকরণের ঘাত আমরা পারতপক্ষে বাড়াবো না, যদি বাড়াই তাহলে খেয়াল রাখবো অতিরিক্ত মূল আসার সুযোগ থাকবে, শুদ্ধি পরীক্ষার মাধ্যমে অতিরিক্ত মূল আমরা বাদ দিব।
আর ঘাত কমানো তো যাবেই না, কমাইলে মূল হারিয়ে যায়, যেটি আর ফেরত পাওয়া সম্ভব না। আমরা টার্গেট নিব এইভাবে যে কোনো একটা ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করতে গিয়ে একটা অনুপাতে যাওয়া, তারপর একটা কোণে যাওয়া। যদি না যে পারা যায় অসুবিধা নাই, আমরা একটা কম্বিনেশন তৈরি করে সমাধান করব, কিন্তু প্রচেষ্টা থাকবে একটা অনুপাতে যাওয়া, একটা কোণে যাওয়া, তারপরে বিভিন্ন ফর্মুলা প্রয়োগ করে সমাধান নিয়ে আসা। সমাধান আনার পর যেটা আসলে গ্রামাটিক্যালি উচিত, শুদ্ধি পরীক্ষার মাধ্যমে যে মূলগুলি তোমার সঠিক সেগুলি রাখবো, আর যেগুলি সিদ্ধ করে না এগুলি অতিরিক্ত আমরা বাদ দিব। তাইলে আমরা আজকে এই পর্যন্তই আলোচনা রাখি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আগামী ক্লাসে ত্রিকোণমিতিক সমীকরণের বাকি অংশটুকু পড়ে নেব। সকলকে অসংখ্য ধন্যবাদ।